আরে কে রে, চেনাই তো যাচ্ছে না। বড় মানুষ হয়ে গেছিস এখন, হ্যাঁ? কেমন চমকে দিলাম বল, জানতাম তোকে এখানেই পাওয়া যাবে। হ্যাঁ, রোজ সকালে বাবার দোকানে বসে চা খাই। বাবার দোকান থেকে চা না খেলে আমার দিন শুরু হয় না। আরে গোপাল যে, চেনাই তো যাচ্ছে না। ভালো আছো জেঠু? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আর তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। আর সেই জন্যই তো ভাবলাম বন্ধুকে একটু দেখে আসি। ভাই, তুই রাগ করিস আর যাই করিস, আমি কিন্তু তোর কাছে এই গ্রামে কদিন থাকবো। যতদিন ইচ্ছে থাক। এই গরিব বন্ধুর বাড়ির খাতিরদারি যদি তোর পছন্দ হয়, তাহলে সারা জীবন থেকে জানা, কেউ মানা করবে না। থাকতেই তো এসেছি। জেঠু, চা দাও তো, একটু চা খাই ভালো করে। অনেক দূর থেকে আসছি, চা খাওয়া হয়নি। সেই ভোরবেলায় বেরিয়ে এতটা রাস্তা আসা, উফ। আগে তো তোর পাত্তাই পাওয়া যেত না, হঠাৎ এলি, কি ব্যাপার? তুই তো জানিস আমি একা মানুষ, বিয়ে থা করতে ভালো লাগেনি। আর জ্যাঠামশাইয়ের আশীর্বাদে গ্রামে জমি জমা আছে অনেক, কিন্তু ভালো মানুষ নেই মনের মতো। ভালো লাগতো না, বুঝলি তো একা। তারপর তোর কথা মনে আসতে ভাবলাম তোর কাছে গিয়ে থাকি। খুব ভালো করেছিস ভাই। জানিস তো, এই গ্রামে এত লোক থাকলেও সেরকম মনের মতো কোনো মানুষ নেই। তাই তুই আসাতে অনেকটা মনটা ভালো হয়ে গেল রে, সকাল সকাল। রতন ঠিক বলেছে, একটা মনের মতো মানুষ পেলাম অনেক দিন বাদ। তারপর তোর খবর কি বল? আমার খবর আর জিজ্ঞেস করিস না ভাই। এ সামান্য দোকানটুকুর ভরসাতে আমাদের চলে। চাষবাস তো আজকাল ভালো হয় না, তবু এটার উপরে কত মানুষের খারাপ নজর। কাদের রে? থাক কয়েকদিন, তারপর বুঝতে পারবি। যাই হোক, তুই বাড়ি চল আমার সাথে। আসি বাবা। আরে গোপাল জি, এসে গেছিস আমার। হ্যাঁ, আমাদের গ্রামে ঠিক ভালো লাগছিল না তো, তাই অনেকদিন পর বন্ধুর বাড়ি এলাম। তা তোর বন্ধু তো খেতে পায় না নিজেই, তোকে আবার কি খাতির করবে রে? বন্ধুর বাড়িতে সব সময় কোনো কিছু আশা নিয়ে আসতে হবে এরকম কথা কি আছে? বন্ধু বন্ধুর বাড়িতে অনেক কারণে আসতে পারে। তা বলে যে মানুষের সামান্য পেটে খাবার জোগান নেই, তার বাড়িতে সে আবার ভার বাড়াচ্ছিস কেন? হ্যাঁ, সেটা আমি বুঝবো, তোমাকে বুঝতে হবে না। আমি না বুঝলে চলবে কি করে বল? আমি কে জানিস তো? এই গ্রামের মাতব্বর হয়ে উঠেছিস নাকি? মাতব্বর অবিনাশ বাবুর সব থেকে কাছের লোক আমি। এত বছর কেটে গেল, এখনো দাদাগিরিটা ছাড়নি দেখছি। অহংকার আগের মতনই আছে। আবার বড় কথা বলছিস আমাকে, এমন করছিস যেন নিজে কত কিছু করে ফেলেছিস। হ্যাঁ, আমি একা করায় বিশ্বাসী না রে। তোর মতো স্বার্থপর হয়ে শুধু নিজের ভালোটা আমি কোনোদিনই বুঝতে পারি। আমার কাছে ভালো থাকবার মানে হচ্ছে সবাইকে নিয়ে ভালো থাকা। আর রতন আমার বন্ধু, যদি ভালো থাকতে হয় ওকে নিয়েই থাকবো। তোর বুদ্ধিতে যে জং লেগে গেছে সেটা বুঝতে পারছি। যাই হোক ভাই, তোর জীবন তুই ভালো করে বুঝবি, করবি। তবে এই গ্রামে কোনো কিছু করতে হলে আমার মুখোমুখি দাঁড়াতে হবে, এই কথাটা আমি আজকে তোকে পরিষ্কার করে বলে গেলাম, মনে রাখিস। গরিব বন্ধুর বাড়ির খাতির কেমন লাগছে ভাই? আরে দারুণ লাগছে। বৌদি, আমাকে একটু শাক ভাজা দাও না। আমার খুব কষ্ট হচ্ছে গো মন থেকে। কেন, কষ্ট কিসের? এত আশা নিয়ে তুমি বন্ধুর বাড়িতে এলে কদিন থাকবে বলে, আর আমরা এত গরিব যে একটু ভালো করে খাতিরদারি করতে পারছি না তোমার। তাহলে তোমরাও কি ওই বদমাইশ খগেনের মতো মনে করো? মানে, কিছু বলছিল নাকি ও তোকে? কালকে বিকেলে দেখা হয়েছিল, আমাকে বলছিল তোরা গরিব, তাই তোরা আমার যত্ন করতে পারবি না। কিন্তু দেখ, তোদের আমি বলে রাখছি একটা পরিষ্কার কথা, আমি তোদের কাছে এসেছি ভালো মন্দ খাওয়ার জন্য নয়, একসাথে আনন্দ করে থাকতে। তাতে যা দুবেলা দুমুঠো জুটে তাতেই আমি খুশি। কিন্তু তোকে ভালো রাখা, তোকে আনন্দে রাখার, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তোর বৌদি এ নিয়ে খুব কষ্টে আছে রে। দেখো বৌদি, এ নিয়ে তোমরা যদি আবার উল্টো পাল্টা কথা ভাবো, তাহলে কিন্তু আমি চলে যাব। আর তোমরা কি চাও, আমি চলে যাই? না না, কখনোই চাই না। তাহলে আজকের পর থেকে একদম উল্টো পাল্টা ভাববে না। আমি কোনো বড় হনু না যে আমাকে রোজ মাছ মাংস খাওয়াতে হবে। আমি আমাদের ঘরের শাক ভাত খেয়ে সুখী। তবে চিন্তা করো না, একদিন ভালো সময় আসবেই আসবে। বাবু, গোপাল এই যে গ্রামে। গোপাল এসেছে বলে কি আমি কি আনন্দে নাচবো নাকি? তুই যা পারিস কর। আমার সাথে দেখা হয়েছিল, আমি একটু পেছনে এই পিছু ডেকেছি বলে আমাকে উল্টোপাল্টা কথা বলছে। কেন, তুই কি বলেছিলিস আবার তুই? হ্যাঁ,
যেটা সত্যি সেটাই বলেছিলাম, যে বন্ধু নিজেই খেতে পায় না তোকে আবার কি খাওয়াবে। তাছাড়া ওর বন্ধুর বাপের দোকানটা আমরা কদিনের মধ্যেই কবজা করে নেবো। তাতেও মুখে বড় বড় বাতেল্লা আছে, আমাকে পাত্তাও দিল না। এমন করলো যেন আমি ভুল করেছি খুব বড়। তাই আমি আপনাকে জানাচ্ছি কথাটা। যাই করুক, তুই নিজের কাজ থেকে পেছু হাঁটবি না। ভুল কিছু বলিসনি তো তুই, সুতরাং আরো বেশি করে পেছনে লাগবি। যদি দরকার হয় আমি তোকে সাহায্য করব। ব্যাস, এটুকুই শুধু জানবার ছিল আপনার থেকে। তুই চিন্তা করিস না, আমি পুরো বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছি। কালকে সকালে আমি তোকে জানাবো কি করতে হবে। এমন কিছু একটা করতে হবে যাতে ওদের অহংকারটা ভালো করে ভাঙা যায়। আরে অহংকার তো ভাঙবেই, চিন্তা করিস না একদম। এমনিতে তো এখন শাক ভাত খেয়ে বেঁচে আছে। দুদিন পর যখন হাওয়া আর জল খেয়ে বাঁচতে হবে তখন বুঝবে এই গ্রামে যে অবিনাশ আর খগেনের কত ক্ষমতা, সেটা বুঝিয়ে দেব আমি। সেটাই বলবার চেষ্টা করছিলাম, পাত্তাই দিচ্ছে না। পাত্তা দিচ্ছে না কারণ জোরটা এখনো দেখেনি, এবার দেখবে মজা। ঠিক আছে বাবু, কালকে সকালেই কথা হবে। এখন আমি আসছি, যা করবার আমাদের তাড়াতাড়ি করতে হবে। বাবু, আজকে আপনি বলবেন বলেছিলেন। হ্যাঁ, আমি সবটা ভেবেছি, বুঝলি তো। তাহলে কি করব আমরা? আমার মনে হচ্ছে ওই গোপাল এসে কিছু একটা তালগোল পাকাতে পারে। তার আগে চল ওই দোকানটা নিয়ে নি। চায়ের দোকানটাই একমাত্র ওদের ভরসা। ভরসা নিকুচি করেছে, মরা মানুষকে বাঁচিয়ে রেখে লাভ আছে? সাপকে যদি বেশি দুধ কলা দিস সে তাহলে সাপ কামড়াবে। এখন আবার দলে লোক ভারী হয়েছে। কিন্তু এই গ্রামের মানুষ সবাই ওই চায়ের দোকানটায় আড্ডা মারে, বড় কোনো ঝামেলা হয়ে যাবে না তো? তুই ভাবিস না, ওকে ফাঁসিয়ে দেবো ঠিক। বলে দেব যে আমার থেকে ধান চাল নিয়েছিল খাবারের জন্য, এখন আর ফেরত দিতে পারছে না, তাই চায়ের দোকানটা আমরা বাজেয়াপ্ত করেছি। যদি ফেরত দিতে পারে তাহলে দোকান দিয়ে দেবো, ব্যাস। কিন্তু ফেরত দিতে পারবে না। সেটা তুই আর আমি খুব ভালো করেই জানি। তবে শোন, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, এমন ভাবে কাজ করতে হবে যাতে সাপ মরবে, লাঠিও ভাঙবে না। গ্রামের লোকের কাছে আমাদের যে করি হোক ভালো থাকতে হবে। তবে একটা কথা বলতে চাই তোকে খগেন। কি কথা বাবু? আমাদের এমন ভাবে শান্তশিষ্ট হয়ে কাজটা করতে হবে যাতে হরিপদ বাবুর কোনো আঘাত না লাগে। মানুষটার বয়স হয়েছে তো, এ বয়সে ওনাকে এত চিন্তা দেওয়া উচিত নয়। বুড়োর প্রতি দরদ একেবারে উতলে পড়ছে, এই জন্যই বলে দুই বুড়ো। কি ভাবছিস? না না, ভাবছিলাম বাবু তাহলে কখন যাওয়া যাবে? এই তো আমি তৈরি আছি, চল দুপুর বেলায়। তবে যেটা বলেছি সেটা কিন্তু মনে রাখবি। ঠিক আছে বাবু, আপনি যেমন বলবেন তেমন ভাবি হবে। আর তাছাড়া আপনি তো থাকছেন। চল তাহলে, তুই প্রস্তুত হয়ে আয় আমার কাছে, আমি বেরোচ্ছি। ঠিক আছে বাবু, আমি আসছি। আরে এসো এসো অবিনাশ, হঠাৎ আজকে এই গরিবের চায়ের দোকানে এলে যে? আমি কিছু বলতে চাই না, যা বলবার খগেন বলবে। এই দোকানটা এখন খালি করে দিতে হবে। মানে দোকান খালি করে দিতে হবে মানেটা কি? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? খগেন দা, তোমার প্রতি আমার যা সম্মান ছিল সেটুকু কিন্তু তুমি নষ্ট করে ফেলছো। এই সম্মানের জন্য তো আর বাবুর লোকসান করতে পারবো না। কিসের লোকসান শুনি? এরা বাবুর থেকে অনেক ধান চাল নিয়েছিল, বলেছিল ফিরিয়ে দেবে, এখনো দিতে পারেনি, তাই আমরা দোকানটা নিতে এসেছি। মিথ্যে কথা বলছে, আমরা খেতে না পেলেও কোনোদিন কারোর কাছে হাত পাততে চাইনি। যাই হয়ে যাক, এই দোকান আমি দেব না। এই দোকান আমার একমাত্র সম্বল। এই বুড়ো বয়সে একটু ভালো আছি এই দোকানটা চালাই বলে। সবার সাথে কথাবার্তা হয়, মনটা ভালো থাকে। মন অন্য জায়গায় গিয়ে ভালো রাখবে কাকা, যেটা বলেছি সেটা শুনতে হবে। গায়ের জোর দেখাবি না ভাই। এক মিনিট, ঝগড়া ঝামেলা না করেও সমাধান করা যায়। বাবু, আপনি এই দোকানটার বদলে যা চাইবেন দিতে রাজি আছি, কিন্তু কি দেব আমরা? ঠিক আছে, আমাকে তাহলে একটা বড় জমি দাও, তাহলেই মিটে যাবে। রাজি আছি। আমি আমার গ্রাম ছেড়ে এখানে চলে এসেছি, আমার সব থেকে বড় জমিটা এখন আপনার। কি বলছিস কি তুই? বুঝতে পারছিস কি তুই? এটা যে মিথ্যে ষড়যন্ত্র করেছে, আমরা হার মেনে নেব। হার জিতের প্রশ্ন এখানে আসছে না, আর সব হিসেব এত সোজা হয় না। আমি হরিপদ কাকাকে যেটুকু সম্মান করি নিজের বাবার মতো, ওনার ভালো থাকবার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। না 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 না, আমাদের এই দোকানটাই চাই। আমি বাবুর সাথে কথা বলছি। বাবু, আপনি কি চান?
ঠিক আছে, তুমি যদি তোমার জমি আমাকে দাও তাহলে আমি এই দোকানটা ছেড়ে দেব। চলে আয় খগেন। কিরে, তুই এরকম মুখ গম্ভীর করে বসে আছিস কেন? আপনাকে আমি সম্মান করি বাবু, তবে দোকানটা ছেড়ে দিয়ে আপনি ঠিক করলেন না। আমি তো তোকে বলেছিলাম, ওরা যদি দোকানের বদলে অন্য কিছু দেয় আর সেটা যদি পছন্দ হয় তাহলে আমি রাজি আছি। দরকার ছিল আমাদের তো দোকানটাই। আমি তো তোকে বলেছি যে হরিপদ বাবুকে আঘাত করে আমি কোনো কাজ করতে পারবো না। আর তাছাড়া ওরা যে জমিটা দেবে বলেছে সেটা দোকানের জায়গা থেকে অনেক বেশি হবে, লাভ হবে আমাদেরই। আপনি কি জেনে বসে আছেন ওরা দেবে বলেই দিয়ে দেবে আপনাকে? ঠিক আছে, কালকে গিয়ে ওদের বাড়িতে একটা বিচার করলেই হবে। আমার কিন্তু ঠিক ভালো লাগছে না। এখন মনে হচ্ছে আমাকে তোর থেকে কাজ শিখতে হবে। জমিদারটা কে রে, তুই না আমি? আপনি ঠিক কথা বলছেন, কিন্তু কোনো কিন্তু নয়, আমার সিদ্ধান্ত আমি কাউকে জিজ্ঞেস করে নিই না। নিজের সাহসটা নিজের মধ্যে রাখলেই ভালো, বুদ্ধিমানের কাজ করবি। আর আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, এবং কালকে আমার সাথে বিচার সবাই তুই যাবি। যদি না যাস তাহলে আমি তোকে কাজ থেকে ছাড়িয়ে দেব। ঠিক আছে বাবু, ক্ষমা করে দেবেন আমাকে। হরিপদ বাবু কোথায়? আপনারা যেটা করেছেন তারপরে আর ভালো থাকবার উপায় আছে বাবার? ঘরে শুয়ে আছেন। ওনাকে আঘাত করবার আমার কোনো উদ্দেশ্য ছিল না। তাহলে এখন এসেছেন কেন? এখন এসেছে বিচার করতে। কালকে যে অত বড় বড় কথা বললে জমি দেবে, কত কিছু দেবে, তার একটা বোঝাপড়া তো হওয়া দরকার। আমি ভালোভাবে কথা বলছি বলে খগেন এটা মনে করিস না যে আমি সারাক্ষণ ভালো করেই কথা বলবো। আমি বাবুর সাথে কথা বলছি আর বাবুর সাথে কথা বলবো, মাঝখানে তুই কথা বলবি না। তুই চুপ করে থাক খগেন, আমাকে বুঝে নিতে দে। এবারে কি বুঝে নিতে এসেছেন বলুন তো? আমি শুধু এতটা জানতে চাই যে যে জমিটা দেওয়ার কথা বলেছে সেই জমিটা কবে দেবে, তার একটা তো বিচার হওয়া দরকার। আমি আপনার এই খগেনের মতো নয় যে কথা দিয়ে চিটিংবাজি করব। আমি যখন বলেছি তখন আপনি যেদিন ইচ্ছে যাবেন, জমি আপনার জন্য প্রস্তুত আছে। আর আপনি বলেছিলেন যে ওদেরকে আপনি শস্য ধার দিয়েছিলেন, যে জমিটা আপনাকে দেব সেটা উর্বর জমি, আর অনেক বেশি শস্য আপনি ওখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, কথা যখন হয়ে গেল তখন আর কোনো চিন্তা নেই। আবার যখন ইচ্ছে লোক পাঠিয়ে সেই জমি আমি কবজায় নেব। তার বদলে কিন্তু দোকানে কিছু করতে পারবেন না। না, হরিপদ বাবুকে আমি আর আঘাত করব না। এই দাঁড়া গোপাল, তোর সাথে আমার কিছু কথা আছে। অন্ধকারে কি আমাকে ভয় দেখাতে এসেছিস? হ্যাঁ, অনেক অন্ধকার আমি দেখেছি, আর তুই লোকটা কেমন সেটা আমার খুব ভালো করে জানা আছে। সুতরাং ভয় দেখে আমাকে কোনো লাভ নেই। বাবু যেটা করেছে সেটা আমার পছন্দ হয়নি, আমার এই দোকানটা চাই। এই গ্রামের মোড়ল কে রে, তুই না তোর বাবা, নাকি অবিনাশ বাবু? হ্যাঁ, মোড়ল যেই হোক, আমার যখন পছন্দ হয়নি তখন আমি প্রতিবাদ জানাবই। এখনো বলছি তুই ভুল করছিস। আমাকে ঠিক বল বোঝাবি তুই, তা না তোকে দেখাচ্ছি। ওরে বাবা রে বাবা, কাঁটায় আটকে গেলাম গো। ওরে বাবা রে, বাঁচা। আর সব চামড়া তো ছিঁড়ে বেরিয়ে গেল। আমি কোনোদিন করবো না এরকম, আমাকে বাঁচা রে। সারা শরীর ঢুকে গেল রে বাবা। বাবা, তুমি এভাবে কেন চলে গেলে আমাদের ছেড়ে? বাবা গো, জেঠু, আমার বাবার পর তুমি তো একমাত্র ছিলে। তোমার জন্যই তো এসেছিলাম এই গ্রামে। তোমার ভালো থাকার জন্য ওই দোকানটা বাঁচালাম, সব শেষ হয়ে গেল গো। আমার কত ভালো কাজের ফলে এরকম একজন শ্বশুর পেয়েছিলাম জীবনে, মানুষটা এইভাবে চলে গেল। রতন, গোপাল, নীলিমা, হরিপদ বাবুর এরকম কি করে হলো? আপনার বলতে লজ্জা করে না? সবই আপনার জন্য হয়েছে। আপনি চিন্তা দিয়েছেন তাই হয়েছে। সামান্য একটু লোভের জন্য আপনি একটা মানুষকে মেরে ফেললেন। আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, আমি কোনোদিন চাইনি হরিপদ বাবুকে কষ্ট দিতে। সেই জন্যই আমি গোপালের পরামর্শটা মেনে নিয়েছিলাম। তাতেও কি কোনো লাভ হলো? আবার অনেক কথা বলবার আছে। আজকে তোমাদের যতটা কষ্ট হচ্ছে তার থেকেও বেশি কষ্ট হচ্ছে আমার। না হলে কি আমি কোনোদিন অত সহজে দোকানটা ছেড়ে দিতাম? তাহলে আপনি এরকম করলেন কেন? করেছি তার কারণ আছে, তবে তার আগে ওনার জীবনের দায়িত্ব যখন নিতে পারিনি তখন শেষ কাজের দায়িত্বটা আমাকে নিতে দাও, আমি সমস্ত দায়িত্ব নেব। যে কথাটা তখন বলতে গিয়ে থেমে গেছিলাম সেই কথাটা তোমাদের কাছে বলতে চাই। কি আর বলবেন, সব তো শেষ হয়ে গেল।
রতন, তুমি হরিপদ বাবুর ছেলে হয়েও জানো না, কারণ সেটা অনেক আগের কথা। আমি খুব গরিব ছিলাম, খেতে পেতাম না, ভালো করে রাস্তায় পড়ে থাকতাম। একদিন আমার কষ্ট দেখে হরিপদ বাবু আমাকে আশ্রয় দিয়েছিলেন। তখন ওনার অবস্থা ভালো ছিল। মানুষটা সবার জন্যই এমনটা করতেন। আমার জন্য হয়তো একটু বেশি করেছিলেন, তাই আমি মূল্য দিতে পারলাম না শেষ পর্যন্ত। তোমার জন্মের আগের কথা। আমাকে নিজের সমস্ত সহায় সম্বল নষ্ট করে পড়াশোনা শেখালেন আর ভবিষ্যৎ বানিয়ে দিলেন। তারপর ধীরে ধীরে আমি বড়লোক হয়ে গ্রামের জমিদার হয়ে উঠলাম, আর স্বার্থের লোভে ভুলে গেলাম ওনাকে। তারপরেও আপনি এটা করতে পারলেন? স্বার্থ মানুষকে অন্ধ করে দেয়। আমাকে দিয়ে উনি প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন যেন আমি এসব কথা কাউকে না বলি, তাই এতদিন বলতে পারিনি। চোখের সামনে যে মানুষটা আমার ভবিষ্যৎ করে দিলেন, তিনি চা বিক্রি করে কষ্ট করে না খেতে পেয়ে জীবন কাটিয়ে দিলেন। সব দোষ আমার গো, সব দোষ আমার। আমি ভাবতেও পারি না যে কেউ কারোর জন্য এমনটা করলে তাকে এই প্রতিদান দেয় মানুষ। আমি বোধহয় মানুষের পর্যায়ে পড়ি না, না হলে হয়তো এতটা খারাপ কাজ আমি করতে পারতাম না। তবে সত্যি কোনো দিন ওনাকে আঘাত করতে চাইনি আমি, আর মৃত্যুটা তো আমি এখনো মেনে নিতে পারছি না। যাই হোক, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বাড়ি যাই। কি হলো? কালকে তো সব কথা হয়ে গেছিল, আপনি আবার এসেছেন কেন? আর আপনার হাতে এই বাক্সটাই বা কেন? আপনি কি কোথাও যাচ্ছেন? হরিপদ বাবুর মৃত্যু আমার চোখ খুলে দিয়েছে। আমি যা করেছি তারপর মাথা উঁচু করে আর এ গ্রামে থাকতে পারবো না আমি। কোথায় যাচ্ছেন আপনি? আমি তোমার কাছে একটা ভিক্ষা চেয়ে নিচ্ছি। যে জমিটা দেবে বলেছিলে ওটা কি আমাকে দেবে? আমি যখন বলেছি তখন ওই জমিটা আপনার। ঠিক আছে, আমি ওই জমিটাতে চলে যাচ্ছি, একটা ছোট কুটির বানিয়ে বাকি জীবনটা ওখানেই কাটাবো। তবে তার বদলে তোমাদের কিছু দিয়ে যেতে চাই। কি দিয়ে যাবেন আপনি? আমি চোখের সামনে সবকিছু দেখেছি, তোমাদের কষ্টটা। সব থেকে বেশি কষ্ট পেয়েছো তুমি, তাই তোমাদের ভবিষ্যতের কথা ভেবে আমি আমার সমস্ত সম্পত্তি তোমাদের নামে করে দিয়ে যাচ্ছি, আর আমার জমিদারি দেখাশোনার ভার দিয়ে যাচ্ছি গোপাল আর রতনকে। কিন্তু এমনটা আপনি না করলেও পারতেন। যে মানুষ নিজের কাছে হেরে যায় সেই মানুষের আর কিছু পাওয়ার থাকে না। আমি নিজের কাছে হেরে গেছি। হরিপদ কাকা নিঃশব্দে চলে গিয়ে আমাকে হারিয়ে দিয়ে গেছে, আর এটাই আমার উচিত শিক্ষা। একটা কথা বলবো বাবু? হ্যাঁ, বলো না। জীবনের যুদ্ধে আমাদের নানান পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তবে শেষ পর্যন্ত আপনি যেটা করলেন এটাও বিরল। আপনার মতো ত্যাগ সবাই করতে পারে না। যদি সবাই পারতো তাহলে শেষ পর্যন্ত তারা ভালো হয়ে যেত, যেমন আপনি হয়ে গেলেন। সত্যি আপনার প্রতি আমাদের রাগ অভিমান নেই। আর যেখানেই যাচ্ছেন ভালো করে থাকবেন, আর কোনো রকম প্রয়োজন পড়লে আমাদের জানাতে ভুলবেন না। আর ওই জমিটা এখন থেকে আপনার। আমিও চাইবো তোমরা ভালো করে থাকো। আর এই গ্রামের সত্যি প্রয়োজন একজন যুবক এবং ভালো জমিদার পাওয়া। তোমরা তাদের চাহিদা পূরণ করতে পারবে। ঠিক আছে, আমি আসি। বলেছিলাম তো একদিন ঠিক ফিরবে। তোর কথা সত্যি হয়ে গেল ভাই। এতদিনে আমার মনটা ভালো হয়েছে। এতদিনে আমি তোমাকে ভালো করে যত্ন করতে পারছি। এবারে বন্ধুর বাড়িতে খাতিরদারিটা ভালো হলো বল। এতদিনেও খারাপ কিছু ছিল না, তবে চিংড়ি মাছের মালাইকারি আমার খুব প্রিয়। আর তোরা আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছিস, আমার খেতে খেতে একেবারে মন ভরে যাচ্ছে। তবে একটা কথা, অবিনাশ বাবু যখন এত বড় দায়িত্ব দিয়ে গেছে তখন আমাদের সামলাতে হবে তো। আজকে যখন ওনার পয়সায় ভোজ করতে পারছি তখন দায়িত্ব তো নেবই। আমরা দুজন মিলে সমস্ত দায়িত্ব নেব। আর হ্যাঁ, কখনোই আমরা ওনার মতো অত বড় বাড়িতে গিয়ে থাকবো না। আমরা সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের কাছে থাকবো। তাতে সাধারণ মানুষের দুঃখ কষ্টগুলো আরো ভালো করে বুঝতে পারবো। আর ওই বড় বাড়িটা গ্রামে যখন কোনো বিপর্যয় আসবে তখন সবার একসাথে থাকার জন্য ব্যবহার করা হবে। একদম ঠিক কথা। আর খগেনের যা শিক্ষা হয়েছে তারপর থেকে ও আর আমাদের পেছনে লাগবার সাহস করবে না। তাছাড়া ক্ষমতা এখন আমাদের হাতে। কেউ যদি গ্রামে কোনো ক্ষতি করবার চেষ্টা করে, বদমাইশি করে, তাদের গ্রাম থেকে তাড়াতে বেশি সময় লাগবে না।